পদাতিক জীবনের ঐশ্বর্য যাকে দিয়েছিল শোক, তারই লেখনী লিখেছিল এই বাংলার মুখ। হ্যাঁ, কবি সুভাষ মুখোপাধ্যায়ের কথা বলছি। দ্বাদশ শ্রেণীর পাঠ্যে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসাবে আমার বাংলা গ্রন্থটি রয়েছে। যে আমার বাংলা গ্রন্থে কবি সুভাষ মুখোপাধ্যায় গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আমরা এই আমার বাংলা গল্পের প্রথমে তথ্যসূত্র একটু দেখে নেব, তারপর প্রথম অংশটি অর্থাৎ ভূমিকা অংশ তা আজকে পাঠ করব এবং সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তার উপরে একটু আলোকপাত করে দেব। আমরা প্রথম তথ্যসূত্রে চলে আসি। আমার বাংলায় এই গল্প গ্রন্থটি আসলে সুভাষ মুখোপাধ্যায় বাংলা সাহিত্যে প্রথম এসেছিলেন কবি হিসেবে, কিন্তু 1942-44 সাল তিনি সাংবাদিকতার পেশা গ্রহণ করেছিলেন। আর এই সাংবাদিকতার পেশা গ্রহণ করে তাকে বাংলা ভূমির গ্রামে গঞ্জে শহরে নগরে সর্বত্রই ঘুরে বেড়াতে হয়েছিল। আসলে তিনি জনযুদ্ধ পত্রিকার প্রতিবেদন সংগ্রহের কাজে এভাবে নিজেকে নিয়োজিত করেছিলেন। কমিউনিস্ট ভাবধারায় দীক্ষিত কবি সুভাষ মুখোপাধ্যায় বাংলা ভূমির আদি অন্ত প্রান্ত ধরে হেঁটে বেরিয়েছেন, তার ঐতিহ্য অনুভব করেছেন, আর সেই ঐতিহ্য সকলকেই আমার বাংলা গল্প গ্রন্থের মধ্যে প্রকাশ করবার চেষ্টা করেছেন। প্রাসঙ্গিকভাবে আরেকটু কথা আমাদের জেনে নেওয়া প্রয়োজন। এই গ্রন্থটি অর্থাৎ আমার বাংলা গ্রন্থটি যা কিনা 1951 খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছিল, তিনি জলিমোহন কল কাশ্মীরের একটি ছেলে, তার সঙ্গে কবির হৃদ্যতা ছিল। এই জলিমোহন কলকে তিনি উৎসর্গ করেছিলেন এই গ্রন্থটি। রংমশাল পত্রিকায় এই প্রতিবেদনগুলোই, যে প্রতিবেদন কিনা জনযুদ্ধ পত্রিকায় প্রকাশ পেয়েছিল দিনের পর দিন, সেগুলোই রংমশাল পত্রিকায় গল্প আকারে প্রকাশ পেয়েছিল পরবর্তী সময়ে। এবং লক্ষণীয়, তিনি ভূমিকা অংশের শেষ অংশে এসে বলেছেন যে বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় রংমশালে জোর করে না লেখালে কোনো দিনই হয়তো এ বই লেখা হতো না। এ বই পড়ে লোকের ভালো লাগবে কে জানত। কবি কথা বলেছিলেন ভূমিকা অংশের শেষ পর্বে। যে অংশের মধ্যে তিনি যে বিষয় সকলকে লিপিবদ্ধ করেছেন তা আমরা 4টি ধারায় বিন্যস্ত করে দেখে নেব। প্রথমে দেখে নেব এই আমার বাংলা গ্রন্থের যে ভাষা ব্যবহার, তার একটা প্রারম্ভিক সূত্র আমরা কিন্তু ভূমিকা অংশের মধ্যে পেয়ে যাই, যেখানে কিনা তিনি সহজ সরল ভাষায় আমার বাংলা গ্রন্থকে রচনা করেছেন। সহজ সরল ভাষার মধ্যে সরল বাক্য ব্যবহারের মধ্য দিয়ে নিরলঙ্কৃতভাবে অলঙ্কারকে বিধান করবার প্রচেষ্টা করেছেন। আসলে প্রতিবেদন সবার কাছে পৌঁছে দিতে হবে, তাই তার ভাষা হবে সরল সাবলীল সহজ। আর সেই সরল সাবলীল সহজ ভাবনায় সাহিত্যিক তার মনের কথা, গ্রাম বাংলার প্রান্তরের কথা, গ্রাম বাংলার প্রত্যেকটি মানুষের হৃদয়ের যন্ত্রণা কিংবা আগামী দিনের সম্ভাবনা সবই আমার বাংলা গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করেছেন। আমরা ভূমিকা অংশের মধ্যে প্রথম অঙ্গে যা দেখতে পাবো তা হলো বাংলা ভূমির ঐতিহ্যের সন্ধান। যে বাংলা ভূমির ঐতিহ্য শুধু কবিকে নয়, আমাদেরও সমানভাবে প্রভাবিত করে আজও। তবে শুধু কি ঐতিহ্য? যখন দাঁড়িয়ে গল্পকার এই কথাগুলি লিখেছেন, ভূমিকা অংশ লিখেছেন কিংবা আমার বাংলা গল্পের সমস্ত গল্পগুলি লিখেছেন, তখন সবেমাত্র ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে। সেই ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার সময়কালীন সময়ে বাংলার বুকে যে আতান্তরের সৃষ্টি হয়েছিল, সেই আতান্তর থেকে মুক্তির পথ কি? একজন সাহিত্যিক ইতিবাচক দৃষ্টিতে তা দেখে থাকেন। তাই ইতিবাচক দৃষ্টিতে দেখা সাহিত্যিক গল্পকার কবি সুভাষ মুখোপাধ্যায় প্রাসঙ্গিকভাবে এখানে আগামী দিনের সম্ভাবনাকে আমাদের সামনে তুলে ধরেছেন এবং আগামী দিনের একটা সুখময় দিনের শুরু যে ঘটতে চলেছে তাও তিনি লিপিবদ্ধ করেছেন এখানে। পাশাপাশি তিনি ভূমিকা অংশের শেষ অঙ্গে আমরা দেখতে পাব একদম সাধারণ শ্রেণীর মানুষ, মেহনতি শ্রেণীর মানুষ, জনমজুর শ্রেণীর মানুষ,
তাদের উদ্দেশ্যে তাদের একজন হয়ে যেন এখানে তাদের বার্তা প্রকাশ করবার চেষ্টা করেছেন, যেন সেখানে বলতে চাইছেন কিষাণ মজদুর রাজ আগামী দিনে হয়তো কায়েম হবে। স্বপ্ন দেখেছেন কবি, সাহিত্যিক তো স্বপ্ন দেখেন, সুখময় আগামী ভবিষ্যতের স্বপ্ন। ভূমিকা অংশের মধ্যে তাই লিপিবদ্ধ আছে। ভূমিকা অংশ আমাদের সামনে গল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে। এবার গল্পে চলে আসি। গল্পের প্রথম অঙ্গে যদি আমরা দেখি, সেখানে শিয়ালদা স্টেশনে যাও, টিকিট কাটো, তারপর উত্তর দক্ষিণ পূব পশ্চিম যে কোনো প্রান্তে বেরিয়ে যাও। তা একেবারে ভেড়ামারা পার হয়ে সারার পুল থেকে শুরু করে একেবারে গোয়ালন্দ বন্দর। গোয়ালন্দ বন্দরের বৈশিষ্ট্য একটু জানিয়ে রাখি তোমাদের। বাংলাদেশের এই নদী বন্দর এবং রেল স্টেশন সমৃদ্ধ এই বন্দরটি বিশেষভাবে মৎস্য রপ্তানির জন্য বিখ্যাত এবং এখান থেকে বাংলাদেশের যে রূপালী শস্য অর্থাৎ ইলিশ তা কিন্তু কলকাতার এবং পশ্চিমবঙ্গের, বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের ঘরে ঘরে পৌঁছে যেত তার স্বাদ আর সুগন্ধ নিয়ে। গল্পকার প্রাসঙ্গিকভাবে সে কথা এখানে বলেছেন। আসলে কবি গল্পকার তিনি প্রথম এই কয়েকটি লাইনের মধ্যে বাংলা ভূমির প্রাচীন ঐতিহ্য, স্বাধীনতার পূর্ববর্তী সময়ের বাংলা ভূমির প্রাচীন ঐতিহ্যের সন্ধান দিয়েছেন, যা সত্যি গর্বময় অতীতের কথা বলেন। তারপরে তিনি আজ জলস্থলে গণ্ডি আঁকা, এই গণ্ডি পার হবার হুকুম নেই। এই জায়গায় এসে বাংলা ভাগ অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হলো সেই সময়ে, পশ্চিম পাকিস্তান এবং এদিকে পূর্ব পাকিস্তানের জন্ম। সে সময় বাংলার বুকে এক অদ্ভুত তার কাটার বেড়া সৃষ্টি হলো, যে তার কাটার বেড়া মনকে বিভাজিত করতে পারেনি। কবি সে কথা বলতে চাইছেন এখানে। প্রাসঙ্গিকভাবে তিনি এখানে তারপরে আগামী দিনের একটা সুখময় দিনের স্বপ্ন দেখতে শুরু করেছেন, তাই বলতে চেয়েছেন। এবং সেটা বলতে গিয়ে তিনি বলছেন, তাই এখন আর যদিও সেই বেড়া সৃষ্টি হয়েছে দুই বাংলার মাঝে, কিন্তু তবুও গোড়া পল্টনের তাবু আর এখানে সেখানে নেই। নেই অসহায় মানুষের চিকচিক করা দেহের হার নদীর পাড়ে পাড়ে পড়ে থাকা। সুখময় দিনের স্বপ্ন দেখতে শুরু করলেন গল্পকার, যেখানে অবস্থান করে আছে আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ, একটা সুন্দর বাংলা ভূমি। আসলে তিনি তো সুন্দরের পূজারী, তাই তার সাহিত্যে ইতিবাচক ভবিষ্যতের কথা তিনি প্রকাশ করেছেন। এবার আমরা যদি গল্পের শেষ অঙ্গে পৌঁছে যাই, সেখানে দাফার কথা আছে। দাফা কে ছিল? শীতের হাওয়া দিলে আজও দাফার কথা মনে পড়ে। দাফার সম্পর্কে তিনি এখানে কথা বলতে চাইলেন। দাফার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। দাফা মা বাবা ছিল না তার, কিন্তু অদ্ভুতভাবে সেই ছোট্ট দাফা যে কিনা গরুচোর সন্দেহে একবার সকলের কাছে মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতিত হয়েছিল, সেই দাফাকে নিয়ে এসেছিল ললিত তার বাড়িতে আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে। ললিত এবং তার স্ত্রীকে দাফা কিন্তু মা এবং বাবার মতোই শ্রদ্ধার আসনে বসিয়েছিল। এই দাফা একদিন স্বপ্ন দেখলো শহরে যেতে হবে। সে শুনেছিল শহরে নাকি অনেক আলো, ভবিষ্যতের আলো, সেখান থেকে তো বিচ্ছুরিত হয়ে গ্রাম বাংলাকে আলোকিত করে। দাফার স্বপ্ন দেখেছিল, তাই সে শহরে গিয়েছিল আবেদন নিয়ে। একেবারে জন্মজ শ্রেণীর সাধারণ একটি ছেলে যে কিনা শহরে পৌঁছে গিয়েছিল তার আবেদন নিয়ে। সে কি কাজ করত? এখানে তিনি বলেছেন সমিতির ঝান্ডা নিয়ে প্রচারে যাওয়া, হাটে হ্যান্ড বিল বিলি করা, চোঙা ফোকা, সব কাজেই দাফার ডাক পড়ত। দাফা দক্ষ ছিল। শ্রমিক শ্রেণীর মানুষের কথা সকলের সামনে তুলে ধরবার জন্য দাফার জুড়ি মেলা ভার। কিন্তু দাফার মনের মধ্যে জমে থাকা এই দুঃখ কষ্টের কথা সে যে প্রকাশ করে চলেছে, শাসক শ্রেণী তাকে আমল দেয়নি। তাই একদিন শাসক শ্রেণীর বন্দুক থেকে ছুটে আসা তীব্র গুলি দাফার বুককে বিধিয়ে দিল, রক্ত ঝরে পড়ল, দাফা মৃতদেহে পরিণত হলো। আরো দাফার সৃষ্টি হলো, সেখান থেকে আরো আন্দোলন গড়ে উঠতে শুরু করলো। ইতিবাচক ভাবনার গল্পকার, তাই এখান থেকে তিনি বলতে চেয়েছেন দাফা মরতে চায়নি, চেয়েছিল মানুষের মতন মাথা উঁচু করে বাঁচতে। শ্রমিক কৃষক মজুর শ্রেণীর মানুষেরা এভাবেই চায়, আর সকল মানুষের সঙ্গে শহরের সেই হাতছানি দেওয়া সুন্দর সভ্যতার সঙ্গে সুন্দরভাবে বেঁচে থাকা।
গল্পকার সে কথা প্রকাশ করতে চাইলেন যেন ভূমিকা অংশের মধ্যে। শেষে এই ভূমিকা অংশের একেবারে শেষ প্রান্তে যেখানে তিনি বলছেন, শুধু কি দাফা, শুধু কি সেই পাহাড়তলি, সারা বাংলাদেশই সেদিন এমন ছিল। যেটা আমি বারবার বলছি প্রথম থেকে, দাফা মানে কেবলমাত্র একজন দাফা নয়। এক দাফা বুকে গুলি লেগে মরেছে মানে হলো অসংখ্য দাফার সৃষ্টি হয়েছে সেখান থেকে। এক সুন্দর বাংলা ভূমির স্বপ্ন দেখা, নিজের অধিকারকে অর্জন করে নেওয়ার স্বপ্ন দেখা প্রত্যেকটি বাংলা ভূমির মানুষ জেগে উঠেছে। কৃষাণ মজুর শ্রেণীর মানুষও জেগে উঠেছে সমানভাবে। গল্পের শেষ লগ্নে দাঁড়িয়ে তিনি আমার বাংলা গল্প গ্রন্থ রচনার প্রেক্ষাপট রূপে বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের রং মশালের কথা বলে দিলেন। এবং তিনি বলেছেন এখানে যে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় তিনি যদি রং মশালে না লেখাতেন তাহলে তার হয়তো এই গল্পগুলো লেখাই হতো না। আমরা এই ভূমিকা অংশ থেকে যে দুটি প্রশ্ন একটু দেখে নেব, বলে দিই খুব সহজেই সেই প্রশ্নগুলো তোমরা সমাধান করতে পারবে আশা রাখি। এখন পর্যন্ত ভূমিকা অংশ থেকে তেমন কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসেনি, তাই আগামী বছর 2021 ভূমিকা অংশ থেকে এই দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্ব বহন করছে। বাংলা ভূমির দুই রূপচিত্রের বর্ণনা ভূমিকা অংশে প্রকাশ পেয়েছে। কেমন? ঠিক আছে, এই প্রশ্নটা হতে পারে বাংলা ভূমির দুই রূপচিত্রের বর্ণনা। এবার এই রূপচিত্রটি কি? এক, প্রথম অংশে প্রথম স্তবকে দেশভাগের যন্ত্রণা যা কবিকে ব্যথিত করেছিল। আর দুই, দ্বিতীয় অংশে দ্বিতীয় স্তবকের কাছাকাছি সময়, সেখানে তিনি বলছেন সুখময় দিনের কথা, যে সুখময় আগামী দিন, আগামী সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন তিনি দেখছেন। গোড়াপল্টনের তাঁবু নেই, খালের দুপাশে চিকচিক করে পড়ে থাকা মানুষের হাড় এখন আর তেমন ভাবে দেখা যায় না। অর্থাৎ সামগ্রিকভাবে একটা চরম অবস্থা থেকে বাংলা ভূমি যেন নিষ্কৃতি পেয়েছে, এই সুখময় দিনের কথা। প্রথম অংশে দেশভাগের অসম্ভব যন্ত্রণার কথা লিখবে, দ্বিতীয় অংশে লিখবে সুখময় দিনের ভবিষ্যতের কথা। কেমন? এই দুটো অংশে এই প্রশ্নটির উত্তর লিপিবদ্ধ করবে। দ্বিতীয় প্রশ্ন যেটা হতে পারে, দাফা মরতে চায়নি, চেয়েছিল মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে। কেমন? দাফা চাইনি, মরতে চাইনি, চেয়েছিল মানুষের মতো উঁচু করে বাঁচতে। প্রশ্ন হতে পারে দাফা কে, বা দাফার পরিচয় দাও। আর দ্বিতীয় প্রশ্ন হতে পারে তার কোন অবস্থার নিরিখে গল্পকারের এই উক্তি। কেমন? তার কোন অবস্থা, দ্বিতীয় প্রশ্নটা লিখলাম না, তার কোন অবস্থার নিরিখে গল্পকারের এই উক্তি। মান হতে পারে 1+4। কেমন? তাহলে দাফা কে, তোমরা এখানে দাফার পরিচয় দেবে, তার পূর্ব পরিচয়, আর তার কোন অবস্থার নিরিখে সে কি চেয়েছিল আর কি পায়নি। আর তার সঙ্গে একটু উল্লেখ করে দেবে শুধু কি দাফার কথা বলা, নাকি দাফার মতো আর সেই সকল মানুষ যারা কিনা দাফার মতো মাথা উঁচু করে বাঁচতে চায়, কিন্তু সমাজ ব্যবস্থা তাকে বাঁচতে দেয় না। সমাজ ব্যবস্থার তীব্র গুলি তার বুক দ্বিখণ্ডিত করে দিতে পারে এটা। বা একই ধরনের প্রশ্ন হতে পারে, শীতের হাওয়া দিলে আজও দাফার কথা মনে পড়ে। এই লাইনটার রেসপেক্টে প্রশ্ন হতে পারে, কি বললাম, শীতের হাওয়া দিলে আজও দাফার কথা মনে পড়ে। প্রশ্ন হতে পারে দাফা কে, শীতের হাওয়া দিলে তার দাফার কোন কথাগুলি মনে পড়ে। তাহলে কোন কথাগুলি সেখানে লিখবে। একসঙ্গে দাফার সঙ্গে গল্পকার থাকতেন, তারপর দাফার কি পরিণতি হলো, সে কি চেয়েছিল, এই প্রশ্নগুলো, এই উত্তরগুলো তোমরা একই সঙ্গে এর সঙ্গে লিখতে পারো। যাই হোক, এই তিনটে প্রশ্ন, অর্থাৎ আসলে দুটো প্রশ্ন, অত্যন্ত গুরুত্ব বহন করছে। আগামী বছর তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ। এই প্রশ্ন দুটো রেডি রেখো। আমার বাংলা গ্রন্থ থেকে যে দুটি প্রশ্ন লিখতে হয় তার মধ্যে এটা পেয়েও যেতে পারে।
এভাবেই দেখতে থাকো, ক্লাসের সঙ্গে জুড়ে থাকো। সকলকে ধন্যবাদ।